তানভীর, ব্যাগটা কি তুমি নিতে পারো না? তানভীর মাথা নিচু করে হাত বাড়িয়ে ব্যাগটা নিতে নিতে বিড়বিড় করল। আমি আগে নিতে চেয়েছিলাম, দেয়নি। মোজাম্মেল খান শুনল কিনা কে জানে। বন্যা ওনাদের সাথে অল্প স্বল্প কথা বলে ভেতরে চলে গেছে। ড্রয়িং রুম ভর্তি আত্মীয় স্বজন। মেঘের মামা বাড়ির মানুষজনও ততক্ষণে চলে আসছে। মিমের মামা বাড়ি, খালা বাড়ি থেকেও অনেকেই আসছে। তাছাড়া এলাকার মানুষ তো আছেই। এত এত মেহমান দেখে বন্যা মাথা নিচু করে দ্রুত মেঘের রুমে চলে আসছে। মেঘ লেহেঙ্গা পরে পুরোপুরি রেডি হয়ে বিছানায় বসে বসে বন্যাকে একের পর এক মেসেজ দিচ্ছে, বারবার কল দিচ্ছে। অকস্মাৎ বন্যা কোমল কণ্ঠে ডাকলো, ননদিনী। মেঘ চোখ তুলে তাকিয়ে বন্যাকে দেখে ছুটে গিয়ে বন্যাকে জড়িয়ে ধরে আবেগজড়িত কণ্ঠে বলতে শুরু করলো। বন্যা মোলায়েম কণ্ঠে বলল, আমি সবই বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। তুই যে বিপদে ছিলি এটা ঠিকই বুঝতে পারছিলাম, কিন্তু আমার রাগ উঠেছিল তোর ভাইয়ের ওপর। উনি মেসেজে রিপ্লাই করে না, ফোন নাম্বার ব্লক করে রেখেছিল। হুট করে আজ কল দিয়ে বলল আগামীকাল বনুর বিয়ে। এই কথা শোনা মাত্র আমার মেজাজ মাত্রাতিরিক্ত খারাপ হয়ে গেছিল। সেই যে ফোন সাইলেন্ট করেছিলাম এখনও ওভাবেই আছে। সেসব ভেবে এখন মন খারাপ করে স্বাদ নষ্ট করতে হবে না বেবি। মেঘ বন্যাকে ছেড়ে আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে বেবি? আমি আর উত্তর দিব না। আজ থেকে যত কমপ্লিমেন্ট দেওয়ার সব আমার ভাসুর দেবে। ওনার নির্লজ্জ মার্কা কমপ্লিমেন্ট শোনার মতো কোনো ইচ্ছে আমার নেই। উনি এখন আর আগের মতো নেই। তানভীর গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, এই যে ব্যাগটা, মামা মামিদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, ধন্যবাদ ভাইয়া, লাভ ইউ। থাক, এখনো ভালোবাসা দেখাতে হবে না। দিয়েছিল তো বাসা থেকে বের করে। তোর বান্ধবীর রাগ না কমলে আমি এখন মোকলেস দাদার দোকানে সিঙ্গারা বেচতাম। মেঘ ফিক করে হেসে উঠল। তানভীর বন্যার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, যেতে যেতে আবার থামলো, ঘাড় ঘুরিয়ে হাসি মুখে বলল। মেঘ চাপা স্বরে বলে উঠল, কাকে বলছো? বন্যা মেঘের দিকে তাকিয়ে রাগে কটমট করছে। তানভীর ভারী কণ্ঠে জানতে চাইল, কিছু বলছিস? না। বন্যা শাড়ি পরে মেঘের রুমেই সাজুগুজু করছে। ধীরে ধীরে মেঘের মামিরাও মেঘকে দেখতে আসছে। জান্নাত আর আইরিন মিলে মিমকে জোর করে শাড়ি পরাচ্ছে। সব মিলিয়ে মোটামুটি ৮-১০ জন মেঘের রুমে উপস্থিত। লেহেঙ্গা পরার কারণে মেঘ ঠিক মতো নড়াচড়া করতে পারছে না, তাই চুপচাপ বিছানায় বসে বসে সবার সাজগোজ দেখছে। আবির মেঘকে দেখতে মেঘের রুমের দরজায় এসে থমকে দাঁড়িয়েছে। রুম ভর্তি এত মানুষ দেখে সঙ্গে সঙ্গে কপাল কুঁচকালো। ঘাড় কাত করে মেঘকে দেখার চেষ্টা করলো। লেহেঙ্গা পরে রাজরানী সেজে বিছানা ঠিক মাঝ বরাবর বসে আছে মেঘ। মেঘকে দেখে আবিরের হৃদস্পন্দন জোরালো হচ্ছে। কেউ দেখার আগে আবির দরজা থেকে সরে কিছুটা দূরে গিয়ে উচ্চস্বরে ডাকলো, মেঘ। মেঘ বিছানা থেকে নামতে নামতে উত্তর দিল, জি। আবির পুনরায় ডাকলো, মেঘ। মেঘ দু হাতে লেহেঙ্গা কিছুটা উঠিয়ে দরজা পর্যন্ত ছুটে গেল। দরজার সামনে আবিরকে না পেয়ে ভ্রু কুচকে আবির কোথায় আছে দেখার জন্য ব্যালকনির দিকে ঝুঁকলো। আচমকা মেঘের স্নিগ্ধ গালে ঠোঁট ছোঁয়ালো আবির। মেঘ পূর্ণব্যতীত আঁখিতে তাকানোর পূর্বেই আবির দ্রুত স্থান ত্যাগ করলো। মেঘ গালে হাত রেখে থম মেরে দাঁড়িয়ে আছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা পিটপিট করছে। আবিরের অযাচিত কর্মকাণ্ডগুলো মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মেঘ পুনরায় রুমে চলে গেছে। আবির সিঁড়ি দিয়ে নামতে নামতে ব্যস্ত কণ্ঠে বলল, প্রোগ্রাম কখন শুরু হবে? আলী আহমেদ খান ছেলের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বললেন, 14 মিনিট 23 সেকেন্ড যাবৎ ধৈর্য ধরে বসে আছি, আর কত? আপনাদের বেশি দেরি হলে আমি কি মেঘকে নিয়ে প্রোগ্রাম শুরু করে দেব? আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন। আবির বিড়বিড় করতে করতে যাচ্ছে। 5 মিনিট হলে ভালো হতো। আলী আহমেদ খান আবিরের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হঠাৎই তপ্ত স্বরে মোজাম্মেল খানকে ডাকলেন। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই প্রোগ্রাম শুরু হয়েছে। সম্পূর্ণ ছাদ জুড়ে লাইটিং, বিশালাকৃতির স্টেজ করা হয়েছে। ক্যামেরাম্যানরা আবির আর মেঘের ছবি তোলায় ব্যস্ত। আইরিন মিম নাচের প্রিপারেশন নিচ্ছে। তানভীর সাকিব সবাইকে ঠিকঠাক মতো বসাচ্ছে, গানের লিস্ট ঠিক করছে। নিচে মেন গেটের বাহিরে বিরিয়ানি রান্না হচ্ছে। মোজাম্মেল খান নিচ থেকে তানভীরকে কল দিচ্ছেন। তানভীর কল রিসিভ করে আসছি বলে দ্রুত নামতে গেল। আচমকা বন্যাকে সিঁড়ি দিয়ে উঠতে দেখে থামার চেষ্টা করলো। বন্যার পরনে ওয়াটার ওয়ার্ল্ড রঙের শাড়ি,
প্রথমবারের মতো চুল ছিঁড়ে গর্জিয়াস লুকে সেজেছে। অনাড়ম্বর মেয়েটার এই চোখ ধাঁধানো সড়ম্বর সাজে বিমোহিত তানভীর বন্যার দিকে তাকিয়ে থেকে উদাসভাবে সিঁড়ির পার্শ্ব ঘেঁষে পা রাখতেই নিয়ন্ত্রণ হারিয়ে হুমড়ি খেয়ে পড়তে নিল। আপতিত ঘটনায় তানভীরকে থামাতে উপায় না পেয়ে বন্যা দুহাতে তানভীরের বুক বরাবর হাত রেখে আটকানোর চেষ্টা করল। তানভীর নিজের উপর বল প্রয়োগ করে থামতে পারলেও বন্যার হাতের কবজিতে চাপ খেয়েছে। তানভীরের ভেজা গাত্র, সেই সাথে তৈমাত্রিক উদ্ধত হৃদস্পন্দন উপলব্ধি করতে বন্যা উদ্বেগপূর্ণ কণ্ঠে জানতে চাইল, আপনি ঠিক আছেন? তানভীর সহসা এক সিঁড়ি পেছুতেই বুকের ওপর থাকা বন্যার হাতগুলোর অচিরেই সরে গেল। বন্যা আস্তে করে নিজের হাত ছেড়ে পুনরায় জিজ্ঞেস করল, আপনি ব্যথা পাননি তো? তানভীর মুচকি হেসে উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। বন্যা কর্কশ কণ্ঠে ডাকল, এই যে ভিলেন। তানভীর আর চোখে তাকিয়ে মুচকি হেসে সম্মুখ গতিতে বলল, ব্যথা তো পেয়েছে, কিন্তু এই ব্যথা যে বন্যার ভ্রু কুচকানো দেখে তানভীর থমথমে কণ্ঠে সরি 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 বলতে বলতে দৌড়ে নিচে চলে যাচ্ছে। তানভীর চলে যেতেই বন্যা শব্দহীন হাসল। স্টেজে আবির মেঘ পাশাপাশি বসা। আবির মেঘের দিকে তাকিয়ে মৃদু স্বরে ডাকলো, শুন, বলুন। তোকে আজ লাবণ্যময় লাগছে। আমার কি ইচ্ছে করছে জানিস? মেঘ সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বিড়বিড় করলো। না, আমি কিছু জানতে চাই না। আবির মুচকি হেসে বলল, কিন্তু আমি তো জানাতে চাই। মেঘ আর চোখে তাকাতেই আবির ভ্রু নাচালো। বরাবরের ন্যায় আজও আবিরের হাসিতেই ঘায়েল হলো মেঘ। মুগ্ধ চোখে আবিরকে দেখছে। গত 2 বছর যার চিন্তায় দিনরাত ভুলে থাকতো, সেই মানুষটার সাথে তার বিয়ে হতে যাচ্ছে। হৃদয়ে অদৃশ্য হওয়ার তোলপাড় চালাচ্ছে। রাকিব গলা খাকারি দিতেই মেঘ দৃষ্টি সরালো, সাথে আবিরও। রাকিব অনেকক্ষণ আগে আসলেও আবিরের সামনে আসার সাহস পাচ্ছিল না এতক্ষণ। হৃদয়ে অদৃশ্য হওয়ার তোলপাড় চালাচ্ছে। রাকিব গলা খাকারি দিতেই মেঘ দৃষ্টি সরালো, সাথে আবিরও। রাকিব অনেকক্ষণ আগে আসলেও আবিরের সামনে আসার সাহস পাচ্ছিল না এতক্ষণ। এখন সবার উপস্থিতিতে বুকে সাহস নিয়ে সামনে আসছে। আবিরের কানে কানে ফিস ফিস করে কিছু বলে আবারও সরে গেছে। এদিকে আইরিন, মিম আর আরিফের অনবদ্য নাচ দেখে সবার চোখ কপালে উঠে গেছে। তানভীর কিছুক্ষণের মধ্যেই ওপরে আসছে। বন্যা কিছুটা পেছন দিকে চেয়ারে বসে বসে মেঘ আর আবিরের ছবি তুলছিল। আশেপাশে তেমন কেউ নেই। তানভীর অকস্মাৎ কানের কাছে ফিস ফিস করে বলল, একটু সাইডে আসা যাবে? বন্যা আতকে উঠে ঘাড় ঘুরালো। তানভীরকে দেখে আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি? সাইডে আসো। কেন? আরে আসো তো। বন্যা তানভীরকে ফলো করে ছাদের একপাশে গেল। তানভীর শান্ত গলায় বলল, শাড়ির সাথে ফাঁকা হাত ঠিক মানাচ্ছে না। বন্যা আস্তে করে বলল, চুড়ি পরতে খুব একটা ভালো লাগে না। তানভীর মৃদু হেসে পকেট থেকে 2টা গাজরা বের করে তপ্ত স্বরে বলল, এখন আশা করি এটা বলবে না যে গাছটা পড়তেও ভালো লাগে না। তেমন না। তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি কি তোমার হাতে এগুলো পরিয়ে দিতে পারি? আমাকে পরাতে হবে না। মেঘ না পড়লেও ওর হাতে পরিয়ে দেন, তাহলে ছবি সুন্দর আসবে। তোমার কি মনে হয় ভাইয়া থাকতে বোনও আমাকে পরিয়ে দিতে হবে? বোনও ছাদে আসার পর পরই ভাই নিজের দায়িত্ব পালন করে ফেলেছে। তাহলে মিম বা অন্য কাউকে দিয়ে দেন। আমার ফাঁকা হাতই ভালো লাগে। কিন্তু আমার ভালো লাগে না। মানে? তুমি সবার হাতের দিকে তাকিয়ে দেখেছো একবার? প্রত্যেকের হাতে চুড়িও আছে, গাজরাও আছে, আর তোমার হাতে কিছুই নেই। আমি এতগুলো গাজরা নিয়েছি, এনে রাখতে পারিনি, যে যার মতো নিয়ে গেছে। অনেক কষ্টে তোমার জন্য 2টো রেখেছি। এখন কথা না বলে হাতটা দাও। বন্যা ধীর কণ্ঠে বলল, আমাকে দিন, আমি পরে নিব। আমি পরিয়ে দিলে কোনো সমস্যা হবে নাকি এখন আমার উপর রয়ে গেছো? তেমন না। তাহলে কেমন? তানভীর গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। বন্যা ভ্রু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে কিছু না বলেই হাত বাড়ালো। কারোর সাথে কথায় তর্কে জড়ানোর থেকে আগেভাগে কেটে পড়াই ভালো। গাজরা পরিয়ে দেওয়া মাত্রই বন্যা স্থান ত্যাগ করে পুনরায় স্টেজের কাছে আসছে। মেঘ বন্যাকে দেখে হাতের ইশারা করলো। মিনহাজ, তামিম, মিষ্টি আর সাদিয়া কিছুক্ষণ আগেই আসছে। এসেই মেঘ আর আবিরের সাথে ছবি তুলে ফেলেছে, কিন্তু বন্যা লজ্জায় যেতেই চাইছিল না। বন্যা স্টেজে উঠতেই আবির ব্যস্ত কণ্ঠে তানভীরকে ডাকলো। আম্মুরা বা মামি খালাদের নজর এড়াতে তানভীর স্টেজে উঠতেই কানে কানে ফিসফিস করে কিছু বলল, যেন সবাই মনে করে গুরুত্বপূর্ণ কথা বলতে ডেকেছে। তানভীর নামতে নিলে আবির কিছুটা উচ্চস্বরে বলল,
কিরে, কোথায় যাচ্ছিস? ছবি তুলবি না? দাঁড়া। পাশ থেকে রাকিব, রাসেল আর সাকিব সিরিয়াস ভঙ্গিতে বলছে, একমাত্র বোনের বিয়ে, অথচ বোনের সাথে তানভীরের এখনো কোনো ছবিই নেই। তাড়াতাড়ি দাঁড়া, তোদের ছবি তুলে দেই। তানভীর হাত দিয়ে মুখের ঘাম মোছার নাম করে ঠোঁটের হাসি আড়াল করে বন্যার পাশাপাশি দাঁড়ালো। 3-4টে ক্যামেরাম্যান ঝটপট কতগুলো ছবি তুলে ফেললো। সবার মন মতো ছবি তোলা শেষে ছেলে মেয়ে সবাই একসঙ্গে স্টেজে উঠেছে। প্রায় 15-20 জন ছেলে ওয়াটার ওয়ার্ল্ড রঙের পাঞ্জাবি পরেছে, সাথে 20-22 জন মেয়ের পরনে ওয়াটার ওয়ার্ল্ড রঙের শাড়ি। যেই মিম আজ পর্যন্ত কোনোদিনও শাড়ি পরেনি, সেই মিমও আজ শাড়ি পরেছে। অল্প বয়স্ক মেয়েদের মধ্যে একমাত্র মালা ব্যতীত সবাই শাড়ি পরেছে। মালাকে জোর করেও শাড়ি পরানো যায়নি। গ্রুপ ছবি তোলার এক পর্যায়ে গুরুজনেরা চলে যেতে শুরু করেছেন। ছাদ মোটামুটি ফাঁকা হতেই কাপল ডান্স শুরু হয়েছে, যার সূচনা ছিল রাকিব, রিয়া আর আসিফ জান্নাত। গুরুজনদের সামনে ওরা তখন ভদ্র থাকলেও এখন সব ভুলে নাচতে শুরু করেছে। টানা 3টা গানে নাচ শেষে আবির মেঘকে টেনে এনেছে। সবার রিকোয়েস্টে শুরুর দিকে মেঘ আর আবির 2টা গানে পারফর্ম করেছিল, কিন্তু আচমকা মোজাম্মেল খান আসতেই মেঘ লজ্জায় সেই যে বসেছে আর ওঠেনি। এখন ছাদের দরজা বন্ধ করে মেঘকে উঠিয়েছে, তারপরে যেন লজ্জা না পায়। একদম লাস্টে আবির, মেঘ, রাকিব, রিয়া, আসিফ জান্নাত, তানভীর, বন্যা, আরিফ, মিম, মিনহাজ, মিষ্টি, তামিম, সাদিয়া, রাসেল, সোনিয়া, সাকিব, আইরিন সহ বাকি যারা ছিল সবাই একসঙ্গে হাওয়া হাওয়া গানে পারফর্ম করেছে। আইরিন ভালো ডান্স পারে, শুধুমাত্র সেই কারণে সাকিব আইরিনের সাথে ডান্স করতে রাজি হয়েছে, কিন্তু শুরুতেই করুণ কণ্ঠে বলে নিয়েছে, 98 পর্ব। আমার গ্রামে একটা নিরীহ গার্লফ্রেন্ড আছে, ও রেগে গেলে একটু বলে দিও আমার কোনো দোষ নাই। সাকিবের এমন কথা শুনে আইরিন রাগে কটমট করে বলেছে, আমার সাথে ডান্স করতে কে বলেছে আপনাকে? আপনি আপনার কাজিনের সাথে ডান্স করেন। সাকিব সহাস্যে বলে, মালা করবে ডান্স? আর মানুষ পেল না? এই মেয়ে আসছেই শুধু দেখতে আর নিজে জ্বলতে। আমি বারবার বলেছি নিজের কষ্ট বাড়াতে শুধু শুধু যাস না। কে শুনে কার কথা? মন ভরে দেখতে আসছে, দেখুক। তোমাকে যেটা বলেছি সেটা করবা, ঠিক আছে? আচ্ছা। এদিকে আরিফ আর মেমের একটু পর পর ঝগড়া লাগা দেখে তানভীর 2টাকে শাস্তিস্বরূপ কাপল ডান্স করতে বলেছে। অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, যে যার মতো গল্প করতে করতে নিচে চলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে মেহেদি দেওয়া শুরু করতে হবে। আবির আর তানভীর বিয়ের কেনাকাটা করতে মার্কেটে যাবে, তাই একটু তাড়াহুড়োতেই প্রোগ্রাম শেষ করতে হয়েছে। বন্যা আর আইরিন গল্প করতে করতে নেমে গেছে। মিম হুট করে ওদের দেখতে না পেয়ে দৌড়ে নিচে নামতে গিয়ে ছাদের দরজায় হোঁচট খেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার করে বসে পড়েছে। 2 হাতে পা চেপে কান্না করছে। ছাদে সাউন্ড বক্সের শব্দের কারণে মিমের অল্প বিস্তর কান্নার শব্দ কেউ শুনতে পায়নি। আরিফ দরজা পর্যন্ত এসে মিমের কান্নার শব্দ শুনে কিছুটা চিন্তিত স্বরে জানতে চাইল, কি হয়েছে? মিম কাঁদতে কাঁদতে বলল, হোঁচট খেয়েছি। আরিফ সঙ্গে সঙ্গে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে মিমের পায়ের কাছে ধরল। বৃদ্ধাঙ্গুল থেকে অনর্গল রক্ত বের হচ্ছে। মিমের 2 হাতে রক্ত লেগে আছে। আরিফ নিবিষ্ট কণ্ঠে বলতে শুরু করলো, শাড়ি পরে এইভাবে কেউ ছোটাছুটি করে? দেখি হাতটা ধরো। মিম কাঁদতে কাঁদতে আরিফের হাতটা শক্ত করে ধরে বসা থেকে উঠল, কিন্তু ব্যথার চোটে পা ফেলতে পারছে না। আরিফ মিমের এক হাত ধরে আস্তে আস্তে নামাচ্ছে। কোনো মতে নিচ পর্যন্ত গিয়ে মিম হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। কি হয়েছে বলে আশেপাশে সবাই জড়ো হয়ে গেছে। আরিফ দৌড়ে ফার্স্ট এড বক্স আনতে চলে গেছে। মিমের কান্নার শব্দে তানভীর ছুটে এসে রাগান্বিত কণ্ঠে বলল, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? মিম কাঁদতে কাঁদতে নিজের পা বাড়ালো। তানভীর রক্তাক্ত আঙুল দেখে কপাল কুঁচকে গম্ভীর দৃষ্টিতে আরিফের দিকে তাকিয়ে চিৎকার করলো, এই আরিফ, তুই কি ছোট মানুষ? এভাবে ব্যথা দিয়েছিস কেন? জান্নাত ফ্রিজ থেকে বরফ এনে দিল। মিম কাঁদতে কাঁদতে বলল, আরিফ ভাইয়া কিছু করেনি, আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। তানভীর ঘাড় ঘুরিয়ে আরিফের দিকে এক নজর তাকালো। আরিফ ফার্স্ট এড বক্স হাতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তানভীর হাত বাড়িয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, দে। পরপর মিমের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, তুই কি হাঁটতে পারিস না? কথায় কথায় দৌড় দিতে বলে কি তোকে? কালকে বনুর বিয়ে আর তুই ব্যান্ডেজ বেঁধে ঘুরে বেড়াবি, এটা কি ভালো লাগবে? মিম কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আর এমন করব না।
ছাদে মেঘ, রিয়া, আবির, রাকিব, রাসেল, লিমন দাঁড়িয়ে গল্প করছে। মালা বরাবরের মতো দূরে একটা চেয়ারে নির্বাক ভঙ্গিতে বসে আছে। সবার হাসাহাসির মাঝে মেঘ হুট করে নিজের মাথা চেপে ধরে নিচে বসে পড়েছে। আবির সঙ্গে সঙ্গে মেঘকে ধরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, এই কি হয়েছে তোর? মাথা ব্যথা করছে। মেঘের অল্প চাপেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। সেখানে সকাল থেকে ঠিক মতো খাওয়া নেই, সারাদিন বাহিরে বাহিরে করে ফটোশ্যুট করেছে, সন্ধ্যা থেকে ভারী লেহেঙ্গা পরে বসে আছে, তার উপর এতক্ষণ নাচানাচি করলো, সব মিলিয়ে মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে। আবির মেঘকে নিয়ে রুমে চলে গেছে। মেঘের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার নিয়ে আসছি। আমি নিচে গিয়ে খেতে পারবো। তোকে ফ্রেশ হতে বলছি। আবির নিচে গিয়ে মিমের অবস্থা দেখে কিছুক্ষণ দাঁড়ালো। ওপরে মেঘের মাথা ব্যথা, নিচে মিমের পা কাটা। এ অবস্থায় কাকে কি বলবে বুঝতে পারল না। মেঘের জন্য খাবার নিয়ে আবারও ওপরে আসছে। অতিমাত্রায় ব্যথা সহ্য করতে না পেরে মেঘ মাথায় ওড়না বেঁধে রেখেছে। আবির অল্প অল্প করে মেঘকে খাইয়ে দিচ্ছে। হঠাৎ দরজা থেকে এক অপরিচিত কণ্ঠস্বর কানে আসলো, আসবো? আবির তেমন গুরুত্ব দেয়নি। মেঘ তাকিয়ে মৃদু হেসে বলল, মনি আপু আসুন। মেঘের খাওয়া প্রায় শেষ। আবির প্লেট হাতে নিয়ে মাথা নিচু করে বেরিয়ে গেছে। মুন্নি মেঘের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, মাথায় ওড়না বেঁধে রেখেছো কেন? মাথা ব্যথা? হ্যাঁ, সারাদিন ঘুরতে ঘুরতে আর পাচ্ছি না। আপু, আপনি এত দেরি করে আসলেন কেন? আপনাকে না বলেছিলাম সন্ধ্যায় আসতে? কিভাবে আসবো বলো? রান্না করে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আসি। এখন বলো, মেহেদি দেওয়ার মতো ধৈর্য আছে তোমার? মেঘ মাথায় হাত চেপে ধরে শক্ত কণ্ঠে বলল, না থাকলেও ধৈর্য ধরতে হবে, কাল যে আমার বিয়ে। মুন্নি মুচকি হেসে মেহেদি দেওয়া শুরু করলো। মেঘেদের এলাকায় মুন্নি এখন সুপরিচিত মুখ। বউ সাজাতে যেমন এক্সপার্ট, তেমনি মেহেদি দিতেও এক্সপার্ট। ওনার নিজস্ব পার্লার আছে, প্রায় অনেক বছর হবে। মেঘেদের বাসার সবার সাথেই মোটামুটি ভালো সম্পর্ক। আগে একসময় ঈদে বাসায় এসে মেঘকে মেহেদি দিয়ে যেত। এখন কয়েক বছর যাবৎ আসতে পারেন না, কারণ ওনার বাবুর 5-7 বছর বয়স। তাছাড়া পার্লারের চাপেও তেমন সুযোগ পান না। মেঘের মাথা ব্যথা শুনে কেউ আর মেঘের রুমে আসার সাহস করেননি। মেঘেদের বাসার সবার সাথেই মোটামুটি ভালো সম্পর্ক। আগে একসময় ঈদে বাসায় এসে মেঘকে মেহেদি দিয়ে যেত। এখন কয়েক বছর যাবৎ আসতে পারেন না, কারণ ওনার বাবুর 5-7 বছর বয়স। তাছাড়া পার্লারের চাপেও তেমন সুযোগ পান না। মেঘের মাথা ব্যথা শুনে কেউ আর মেঘের রুমে আসার সাহস করেনি। সবাই মিমের রুমে বসে মেহেদি দিচ্ছে। আবির ফ্রেশ হয়ে একটা ফুল হাতা টি শার্ট পরে মোটামুটি রেডি হয়ে ঔষধ নিয়ে মেঘের রুমে আসছে। ততক্ষণে মেঘের এক হাতে অর্ধেক মেহেদি দেওয়া হয়েছে। আবির মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, ওষুধ খেয়েছিস? না। আবির কপালে আলতোভাবে হাত রেখে উষ্ণ স্বরে জানতে চাইল, ব্যথা বেশি? আবির একটা ঔষধ খুলে মেঘকে খাইয়ে আকুল কণ্ঠে বলল, টেনশন করিস না, কিছুক্ষণের মধ্যেই কমে যাবে। মনে আপু 2-3 বার আবিরের দিকে তাকিয়েছে। আবির গ্লাস টেবিলে রাখতে রাখতে শান্ত স্বরে বলল, আমি শপিংয়ে যাচ্ছি, তোকে ছবি পাঠাবো, ফোন কাছে রাখিস। আচ্ছা। আবির যেতে নিয়ে আবারও থমকালো। মেঘের হাতের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আপু, নামের জায়গাটা ফাঁকা রাখবেন, আমি এসে নাম লিখে দেব। মনে আবিরের দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে হেসে বলল, ঠিক আছে ভাই, তোমার নাম তুমিই লিখে দিও। আবির রুম থেকে বেরিয়ে গেছে। মুন্নি মিটিমিটি হাসছে আর মেঘকে মেহেদি দিয়ে দিচ্ছে। মেঘ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, আপু, আপনি হাসছেন কেন? এমনিতেই হাসি পাচ্ছে। আপনি কি আবির ভাইকে নিয়ে হাসছেন? মাত্র যে আসছিল তার নাম কি আবির? জি। মুন্নি কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গুরুতর কণ্ঠে বলে উঠল, ওর অন্য একটা নাম আছে না? আছে, কিন্তু সবাই এই নামেই চেনে। অন্য নামটা কি? সাজ্জাতুল খান। ইয়েস, সাজ্জাদ। কি হয়েছে আপু, আপনি কি ওনাকে আগে থেকে চেনেন? কিন্তু উনি তো এত বছর দেশের বাইরে ছিল, আপনি কিভাবে চিনবেন? মুন্নি মলিন হেসে জিজ্ঞেস করলো, সে তোমাকে খুব ভালোবাসে তাই না? অনেক ভালোবাসা। তোমাদের রিলেশনের বিয়ে? জি, মোটামুটি। কত বছরের রিলেশন? জানি না, আমি ওনাকে 2 বছর যাবৎ পছন্দ করি, কিন্তু ওনারটা জানি না। আমি যদি ভুল না করি, সাজ্জাদ মানে তোমার আবির ভাই তোমাকে কমপক্ষে 15 বছর ধরে পছন্দ করে।
আর সেটা শুধু পছন্দ না, যাকে বলে পাগলের মতো ভালোবাসা। মেঘ নির্বাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানেন? জি। একটা গল্প শুনবে? কি? আজ থেকে প্রায় 15-16 বছর আগের কথা। তখন আমার নতুন বিয়ে হয়েছে, বছর খানিক হবে হয়তো। আমি আগে থেকে পার্লারের কাজ টুকটাক জানতাম, তাই আমার হাজবেন্ড বাসাতেই পার্লার খুলে দিয়েছিল। তখনও আমাকে কেউ চিনত না, হালকা পাতলা মেকআপ, ফেসিয়াল আর টুকিটাকি মেহেদি দিয়ে দিতাম। হঠাৎ একদিন খেয়াল করলাম একটা ছেলে আমাদের বাসার অপর পাশে দাঁড়িয়ে আমাদের বাসার দিকে তাকিয়ে আছে। ছেলের বয়স 12-13 বছরের বেশি হবে না। আমি তেমন একটা গুরুত্ব দিলাম না। টানা 5-7 দিন খেয়াল করে দেখলাম ছেলেটা প্রতিদিন প্রায় ঘন্টা 2 বাসার অপর পাশে দাঁড়িয়ে থাকে। সপ্তাহখানেক পর আমি একদিন আমার শাশুড়িকে ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করলাম। তখন আমার শাশুড়ি বললেন, ওই ছেলেটা আমার সাথে দেখা করার জন্য প্রতিদিন ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে থাকে। যেহেতু আমি তখন নতুন বউ, তাই আমার শাশুড়ি কোনোভাবেই ছেলেকে আমার সাথে দেখা করতে দিতেন না। আর ছেলেও এত ভদ্র যে আমার শাশুড়ি না করার পর কোনোদিন দ্বিতীয়বার কিছু বলতো না। আমি আমার হাজবেন্ডকে বিষয়টা জানাই। তারপর আমার হাজবেন্ডকে নিয়ে একদিন ওই ছেলেটার কাছে যাই। ছেলেটা আমাকে দেখেই আকুল কণ্ঠে জিজ্ঞেস করেছিল, আপু আপনি কি মেহেদি দিতে পারেন? আমি তার কথা শুনে কিছুটা বিরক্ত হয়েছিলাম। একটা ছেলে 1 সপ্তাহ ধরে দাঁড়িয়ে থাকার পর জিজ্ঞেস করছে আমি মেহেদি দিতে পারি কি না। তারপর আমি ঠান্ডা কণ্ঠে উত্তর দিলাম, মোটামুটি পারি। কেন? দুজনকে মেহেদি দিয়ে দিতে পারবেন? হ্যাঁ পারবো, কিন্তু মেয়ে হতে হবে আর আমার পার্লারে আসতে হবে। ছেলেটা নরম স্বরে বলেছিল। তারা আসতে পারবে না, আপনি বাসায় গিয়ে মেহেদি দিয়ে আসবেন প্লিজ। আমার হাজবেন্ড কিছুটা রেগেই বলেছিল, এই ছেলে তুমি কি ফাজলামো করতে আসছো? আমার ওয়াইফ কোথাও যাবে না, তুমি যাও এখান থেকে। আমার হাজবেন্ডের ধমক খেয়ে ছেলেটার চোখে পানি চলে আসছিল। আমি অবাক চোখে ছেলেটাকে দেখছিলাম। ছেলেটা তার ব্যাগ থেকে কতগুলো 20, 50, 100 টাকার নোট বের করে আমার হাজবেন্ডকে দিয়ে বারবার রিকোয়েস্ট করছিল যেন আমি বাসায় যেতে রাজি হই। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করি, কোথায় যেতে হবে? আমার বাসায়, আমার 2 বোন আছে, ঈদে তাদের মেহেদি দিয়ে দেবেন প্লিজ। আমি ছেলেটার কথাতে আরো বেশি বিস্মিত হলাম। এইটুকু একটা ছেলে তার বোনদের কত ভালোবাসে যে পার্লার থেকে টাকা দিয়ে তার বোনদের মেহেদি পরাতে নিতে চাচ্ছে। আমার মন কিছুটা গলেও আমার হাজবেন্ড ছিল শক্ত মনের মানুষ। সে এত সহজে বিশ্বাস করতে পারছিল না। তাছাড়া আমরা যেহেতু শহরে নতুন ছিলাম, তাই সেভাবে কাউকে বিশ্বাসও করতে পারতাম না। আমার হাজবেন্ড অনেক জোরাজোরি করার পর ছেলের মুখ থেকে সত্যি কাহিনীটা বের করতে সফল হয়। আর সেই কাহিনী কোনো রূপকথার গল্প থেকে কম না। মেঘ এতক্ষণ পূর্ণ মনোযোগ দিয়ে গল্প শুনছিল। মুন্নি আপু থেমে যাওয়ায় মেঘ কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে জানতে চাইল, রূপকথার গল্পটা কি আপু? 3-4 বছরের এক রাজকন্যা খেলতে গিয়ে তার খেলার সঙ্গীদের হাতে মেহেদি দেখে বাসায় এসে ঠোঁট ভেঙে মেহেদির জন্য কান্না করছিল। রাজকন্যার আম্মুরা মেহেদি দিতে পারত না, কিন্তু রাজকন্যা ছিল খুব জেদি আর অভিমানী। মেহেদি না দিয়ে দিলে খাবে না বলে কান্না করছিল। রাজপুত্র ছিল বাবা মায়ের একমাত্র ছেলে। বোন না থাকায় রাজকন্যাকে নিজের বোনের মতো ভালোবাসত। ছোট্ট বয়স থেকেই বোনকে আগলে রাখার গুরু দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিল। সবকিছু সহ্য করতে পারলেও রাজকন্যার চোখের পানি সহ্য করতে পারত না রাজপুত্র। বাড়ি ফিরে বোনের চোখে পানি দেখে আটকে উঠেছিল। কারণ জানার পর সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মেহেদি কিনে নিয়ে আসছিল। কাপা কাপা হাতে সেই রাজকন্যার কোনোই অবধি মেহেদি দিয়ে দিয়েছিল। তখন থেকে কিছুদিন পর পর মেহেদির জন্য বায়না ধরত রাজকন্যা। আর সেই বায়না পূরণ করতে রাজপুত্র মেহেদি দেওয়ার প্র্যাকটিস শুরু করে। কিছুদিনের মধ্যে ভালোই শিখে ফেলেছিল। 2 বছর ঈদে রাজকন্যাকে হাতে পায়ে মেহেদি দিয়ে দিল। বিপত্তি ঘটল 3য় বছর। রাজকন্যা একটু একটু বড় হচ্ছিল, সেই সাথে তার হিংসুটে মনোভাব সৃষ্টি হচ্ছিল। 3য়বার ঈদে পাশের বাসার এক পিচ্ছি মেয়েকে মেহেদি দেওয়ার অপরাধে রাজকন্যা কাঁদতে কাঁদতে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছিল। রাজপুত্র রাজকন্যা ব্যতীত অন্য কাউকে মেহেদি দিয়ে দিয়েছে, এটা সে মেনেই নিতে পারছিল না। অবুঝ রাজকন্যার পাগলামিতে রাজপুত্র যে কিভাবে পাগল হয়েছে সে নিজেও বুঝতে পারেনি। হঠাৎ রাজপুত্র গুরুতর অসুস্থ হয়ে গেল। তখন রাজকন্যার আবেগ জড়ানো কান্না আর নিষ্পাপ হৃদয়ের প্রতীক্ষায় রাজপুত্র নিজের কল্পনার অন্য এক জগৎ তৈরি করল, যেই জগতে রাজকন্যাকে বোন নয় বরং প্রিয়তমার আসনে বসালো।
রাজকন্যার প্রতি মনোভাব বদলাতে শুরু করলো। সেই সাথে বাড়তে লাগলো আতঙ্ক, কারণ রাজপুত্রের বাসায় তখন ছোট্ট আরেকটা বোন ছিল, যার বয়স 2 কি 3। রাজকন্যার এই হিংসুটে মনোভাবের জন্য সবসময় আতঙ্কে থাকতো রাজপুত্র। রাজপুত্রকে কারোর সাথে মিশতে দিতে না চাওয়া, কোমল মনের আকুতি, রাজপুত্রের প্রতি তীব্র অধিকারবোধ, সবেতেই ভীত হতো রাজপুত্র। সামনে ঈদ ঘনিয়ে আসছিল। প্রতি বছরের মতো মেহেদিতে আর গুরু দায়িত্ব তার উপরই পড়ত। কিন্তু সে ভীত ছিল আগের বছর পাশের বাসার পিচ্চিকে মেহেদি দেওয়ার অপরাধে কান্না করায় বাসার কেউ সেভাবে গুরুত্ব দেয়নি। কিন্তু এবছর নিজের বাসার চাচাতো বোনকে মেহেদি দেওয়ার অপরাধে যদি আবারও একই কাজ করে, তখন কি হবে? আগের বছর পর্যন্ত রাজকন্যা শুধু তার বোন থাকলেও পরের বছর নাগাদ রাজকন্যার প্রতি নতুন অনুভূতি জন্মেছিল। ভয় সে আশেপাশে খোঁজ নেয়। আমার কথা জানতে পেরে আমাকে রিকোয়েস্ট করতে আসে। আমি আর আমার হাজব্যান্ড প্রথম দিকে পুরোপুরি বিশ্বাস না করলেও শুধুমাত্র রাজপুত্রের রিকোয়েস্টে সেই বাসায় যাই। অভিমানী রাজকন্যা রাজপুত্র ছাড়া কারো থেকে মেহেদি পড়তে রাজি নয়। দীর্ঘ সময় বুঝিয়ে আমি তাকে মেহেদি পরাতে সফল হই। সেই থেকে আজ পর্যন্ত প্রতিটা ঈদে আমি তাকে মেহেদি পরিয়ে দিই। মেঘ আশ্চর্য নয়নে চেয়ে আছে। মুন্নি আপু মুচকি হেসে ফের বললেন, আশা করি বুঝেছ যে সেই রাজকন্যাটা তুমি আর রাজপুত্রটা তোমার আবির ভাই। মেঘ বিমোহিত নয়নে মুন্নি আপুর মুখের পানে চেয়ে আছে। রূপকথার গল্পের মুগ্ধতায় ডুবে নিজের মাথা ব্যথার কথা বেমালুম ভুলে গেছে। যেখানে 2 বছরের পূর্ণতা পেতে আবিরের মুখ থেকে ভালোবাসি শুনতে মেঘ উন্মত্ত হয়ে উঠেছিল, সেখানে 15 বছর যাবৎ পাগলের মতো একতরফা ভালোবেসে গেছে। এটা ভেবেই আটকে উঠেছে মেঘ। ছোটবেলার এত এত স্মৃতির ভিড়ে মেঘের মনে আবিরের স্মৃতি খুব কমই আছে। আবিরকে নিয়ে অতীত ভাবতে গেলে মেঘের সর্বপ্রথম মনে পড়ে জয়ের কারণে থাপ্পড় খাওয়ার ঘটনাটা, যেখান থেকে আবিরের প্রতি ঘৃণা আর বিরক্তি জন্মেছিল, যার দরুন এক বাসায় থেকেও আবিরের সাথে 2 বছরে একটা সামান্যতম কথাও বলেনি। এমনকি আবির চলে যাওয়ার পর 7 বছর একবার হ্যালো পর্যন্ত বলেনি। অথচ আজ সেই কথাগুলো মনে করে আনমনে হেসে ফেলল। ভেতরে ভেতরে নিজের প্রতি বেশ ক্ষুব্ধও হচ্ছে। যেখানে এমপির মেয়ে 2-4টা কমেন্টস সহ্য করতে পারেনি, আবিরের অনুমতি না নিয়ে ব্লক করে দিয়েছিল, মালার 2 দিনের আলগা ভালোবাসা সহ্য করতে পারেনি, সেখানে জয়ের সাথে বন্ধুত্বের কারণে আবিরের থাপ্পড় মারাটা মেঘের কাছে আজ অযৌক্তিকের মনে হচ্ছে না। মুন্নি আপু আনমনে হেসে বললেন, জানো মেঘ, তোমাকে যতবার আমি মেহেদি পরিয়ে দিই ঠিক ততবারই সাজ্জাদের কথা মনে পড়ে। হয়তো নাম খেয়াল ছিল না, কিন্তু বাসার সামনে দাঁড়িয়ে থাকা পিচ্ছি ছেলেটার মুখটা সবসময় ভাসত। অনেকবার তোমাকে জিজ্ঞেস করতে চেয়েছি, কিন্তু সাজ্জাদের নিষেধ অমান্য করে জিজ্ঞেস করার সাহস করে উঠতে পারিনি। কাল যেহেতু তোমাদের বিয়ে, তাই আজ নিশ্চিন্ত মনে কথাগুলো বলতে পারছি। মেঘ, তুমি খুব ভাগ্যবতী যে সাজ্জাদের মতো একজন জীবন সঙ্গী পেতে যাচ্ছ। বড় বোন হিসেবে সাজেশন দিচ্ছে, যাই হয়ে যাক না কেন সবসময় ওর পাশে থেকো। মেঘ সদাশয় হেসে উত্তর দিল, ইনশাআল্লাহ আপু, আমি আমৃত্যু ওনার পাশে থাকবো, একদম ওনার লক্ষ্মী বউ হয়ে। মুন্নি আপু নিঃশব্দে হেসে মেহেদি পরাতে ব্যস্ত হয়ে গেছেন। এর মধ্যে আবিরও ভিডিও কল দিয়েছে। মেঘ কল রিসিভ করে স্পষ্ট চোখে তাকালো। মুগ্ধতায় মেঘের 2 চোখ চিকচিক করছে, ঠোঁটে লেগে আছে নিকষিত হাসি। মেঘের কোমল প্রাণ হৃদয়ের প্রাণোচ্ছল হাসিতে আবির বরাবরের মতো মোহিত হলো। বুকের ভেতরটা নিখাত ভালো লাগায় ছেয়ে গেছে। আবিরের হৃদয়ের গহীনে চলমান উত্তাল ঢেউ সামলে অনুষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, মাথা ব্যথা কমেছে? কিছুটা। মেহেদি দেয়া শেষ? 1 হাত বাকি। আবির কিছুটা তটস্থ হয়ে জানতে চাইল, নাম লিখেনি তো? না। আবির মৃদু হেসে বলল, আচ্ছা, নাম কিন্তু আমি এসে লিখবো। কালকের জন্য 2টা শাড়ি পছন্দ করেছি, কোনটা নিবি বল? মেঘ ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনার যেটা ভালো লাগে সেটাই নিন। আমার তো 2টাই ভালো লেগেছে। আমি ভেবেছিলাম 2টাই নিয়ে নেব, কিন্তু সাকিব বলছে বিয়ের শাড়ি নাকি একটাই নিতে হয়, এই জন্য কনফিউশনে পড়ে গেছি। মেঘ ভ্রু গুটিয়ে ধীর কণ্ঠে জানতে চাইল, আপনি আবার কবে থেকে কুসংস্কার মানতে শুরু করেছেন? দেখান শাড়ি। তোর সাথে মিশতে মিশতে আমিও কেমন যেন হয়ে যাচ্ছি। কথায় আছে না, সঙ্গত ফেলুয়া ভাসে। মেঘ ক্ষুদ্র চোখে তাকিয়ে আস্তে করে বলল। আবির ক্যামেরা ঘুরিয়ে শাড়ি দেখাচ্ছে।
মুন্নিয়াপুর এক হাতে মেহেদি দেওয়া শেষ, এর মধ্যে আকলিমা খান এসে খাওয়ার জন্য ডেকে নিয়ে গেছেন। এই সুযোগে মেঘ ঝটপট বিয়ের শাড়ি বৌভাতের লেহেঙ্গা পছন্দ করে দিয়েছে। মুন্নিয়াপু খাওয়া শেষ করে আসতেই মেঘ কল কেটে আর এক হাত বাড়ালো। দু হাতে মেহেদি দেওয়া শেষে মুন্নিয়াপু চলে গেছেন। আসিফ আর আরিফ ওনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসছে। মিমের রুমে মেহেদি দেওয়ার ধুম লেগেছে। বন্যা অল্প স্বল্প মেহেদি দিতে পারে, তাই যত পিচ্ছি ছিল সবাইকে এক নাগারে মেহেদি দিয়ে দিচ্ছে। মিমকেও বন্যায় মেহেদি দিয়ে দিয়েছে। জান্নাত সহ ওর 2-3 মেহেদি আর্টিস্ট ফ্রেন্ডকে আসছে, যারা রিয়া, সোনিয়া আরও কয়েকজনকে মেহেদি দিয়ে দিচ্ছে। বন্যা মেহেদি দেওয়ার ফাঁকে একবার মেঘের রুমে এসে দেখে গেছে, তখনও মেঘের মেহেদি দেওয়া শেষ হয়নি। মেঘের মেহেদি দেওয়া শেষ অনেকক্ষণ হলো। এক হাত পুরোপুরি শুকালেও অন্য হাত এখনও শুকায়নি। কথার কথা মানুষজন বলে, মেহেন্দির রং যত গাঢ় হয় জামাই তত বেশি ভালোবাসে। এছাড়া মুন্নিয়াপুও বলেছে মেঘের মেহেদি দেওয়া অনেকক্ষণ হলো, এক হাত পুরোপুরি শুকালেও অন্য হাত এখনও শুকায়নি। কথার কথা মানুষজন বলে, মেহেন্দির রং যত গাঢ় হয় জামাই তত বেশি ভালোবাসে। এছাড়া মুন্নিয়াপুও বলেছেন মেহেদি যত বেশি সময় রাখবে রং তত গাঢ় হবে। এজন্য মেঘ চিন্তা করেছে আজ সারা রাতেও মেহেদি তুলবে না। মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে আপন মনে ভাবছে, আবিরের দেশে ফেরা, প্রথম দেখা, গান গাওয়া, বাইকে ওঠা, কাশবনে যাওয়া, আবিরের জন্মদিন পালন করা, মায়েশাপুর বিয়ে, নিউ ইয়ার, ভ্যালেন্টাইন সহ প্রতিটা ঘটনায় মেঘের চোখে স্পষ্ট ভাসছে। সেই সাথে বারবার মনে তোলপাড় চালাচ্ছে মুন্নিয়াপুর বলা রাজপুত্র আর রাজকন্যার কাহিনীটা। একটা মানুষের ভালোবাসা ঠিক কতটা নিখুঁত হলে ছোট বয়স থেকে এত বিচক্ষণ চিন্তা ভাবনা করতে পারে। এর মধ্যে আবির তানভীররা শপিং শেষ করে বাসায় আসছে। আলোকসজ্জার লাল, নীল, সবুজ, গোল্ডেন, বেগুনি রঙের আলোতে মেঘের মায়াবী আদলখানাও বারংবার রং পাল্টাচ্ছে। তাই দেখেই আবির খেই হারালো। তানভীর ডাকতেই মনোযোগ সরে গেছে। সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর ঢুকলো। ড্রয়িং রুমে বিয়ের কেনাকাটা দেখতে সবাই হুমড়ি খেয়ে পড়েছে। বন্যা, জান্নাত, মিমরাও ওপর থেকে ছুটে আসছে, কিন্তু মেঘের কোনো হদিশ নেই। মালিহা খান প্রশ্ন করলেন, মেঘ কোথায়? যার জিনিসপত্র তারই হদিশ নেই। এই মিম, মেঘকে ডেকে নিয়ে আয়। আবির তৎক্ষণাৎ বলে উঠল, আমি যাচ্ছি। এত মুরব্বীদের ভিড়ে আবিরের অনাকাঙ্ক্ষিত কথা শুনে মালিহা খান কপাল কুঁচকালেন। আবির কারো উত্তরের প্রতীক্ষা না করেই দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠছে। মেঘ, মিমরা সহ আরও অনেকেই সেই দিকে তাকিয়ে আছে। মালিহা খান তানভীরের দিকে তাকিয়ে চোখ রাঙালেন। তানভীর সঙ্গে সঙ্গে বলল, এই যে বিয়ের শাড়ি খুলছে, সবাই শাড়ি দেখুন। এদিকে আবির মেঘের রুমে ঢুকে সরাসরি ব্যালকনিতে আসছে। আবিরের পায়ের শব্দে মেঘের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। আবির আচমকা মেঘকে পেছন থেকে জড়িয়ে ধরল। মেঘের পরনের জলপাই রঙের শাড়ির পাড় বিদীর্ণ করে আবিরের শক্তপোক্ত হাত মেঘের নিভাজ উদর আঁকড়ে ধরেছে। অন্য হাতে কানের পাশের চুলগুলো সরিয়ে ঘাড়ে মাথা রাখল। আকস্মিক ঘটনায় মেঘ ভীত সন্ত্রস্ত হয়ে ঘাড় ঘোরালো। আবিরের উপস্থিতি টের পেয়ে পুনরায় মাথা সোজা করে ফেলেছে। আবিরের গাঢ় নিঃশ্বাস মেঘের ঘাড়ে পড়ছে। আবির মেঘের মসৃণ গলায় মৃদু চুমু খেয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, আড়াল থেকে অপেক্ষার দিন তোর ফুরিয়ে আসছে। এখন সদর দরজায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করার অনুমতি পেতে যাচ্ছিস। আবির শ্বাস ছেড়ে পুনরায় বলতে শুরু করলো, গত 2 বছর তোকে দেখেও না দেখার মতো চলেছি। কথায় কথায় রাগ দেখিয়েছি, তোর অনুভূতি উপলব্ধি করার চেষ্টাও করিনি। সব কিছুতেই ব্যস্ততা দেখিয়ে তোকে কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস কর, আমি এই সব কিছু করেছি তোকে হারানোর ভয়ে। আমি এখনো আতঙ্কে আছি, কালকের দিনটা পার করার অপেক্ষায় আছি। অপ্রকাশিত আনন্দের অন্তরালে আবার এক নভস্থল ভয় জমে আছে। তোকে পূর্ণাঙ্গ রূপে আমার করে পাওয়ার আকাঙ্ক্ষা আমার মস্তিষ্কে স্থির হতে দিচ্ছে না। আমি তোকে বড্ড বেশি ভালোবাসি মেঘ। ছোটবেলা থেকে নিজেকে একটা কথাই সবসময় বলতাম, মেঘ আবিরের হাসির কারণ, মেঘকে কষ্ট দেওয়া ভীষণ বারণ। অথচ দেখ, গত 2 বছরে অনিচ্ছা সত্ত্বেও তোকে কতবার কষ্ট দিয়েছি, কতভাবে কাঁদিয়েছি, যার জন্য আমি নিজেকে আজও ক্ষমা করতে পারি না। গত 2 বছরে যা ঘটেছে সব ভুলে যা প্লিজ। আজ এই মুহূর্ত থেকে আমরা নতুন জীবন শুরু করতে যাচ্ছি, যেই জীবনে কেউ কাউকে ইচ্ছাকৃত কাঁদাবো না, কষ্ট দিব না। প্রতিনিয়ত নবরূপে একে অন্যের প্রেমে পড়বো আর নতুনভাবে ভালোবাসার সূচনা হবে। তুই রাজি তো?
আবির থামতেই মেঘের নাক টানার শব্দ কানে বাজল। মেঘ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর ঘন ঘন শ্বাস ফেলছে। আবির মেঘকে ছেড়ে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, হেই মেঘ, কাঁদছিস কেন? আবিরের হাত থেকে মুক্তি পেতেই মেঘ অকস্মাৎ আবিরের দিকে ঘুরে আবিরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছে, আপনি আমাকে মাফ করে দিন প্লিজ। আমি জেনে বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়েছি। স্বার্থপরের মতো সবসময় শুধু নিজের দিকটাই চিন্তা করেছি। একটাবারের জন্য আপনার আবেগ, অনুভূতি, কষ্ট, খুশি নিয়ে ভাবিনি। আমি মাত্র 2 বছরই আপনাকে পেতে পাগল প্রায় হয়ে গিয়েছিলাম, অথচ আপনি 15 বছর আমার দেয়া কষ্ট নীরবে সহ্য করে গেছেন। আপনার নিগড় প্রেমানুভূতির সামনে আমার 2 বছরের ভালোবাসা আজ ফিকে হয়ে গেছে। আপনাকে যে পরিমাণ কষ্ট দিয়েছি সেই কষ্ট আমি আজীবন ভালোবেসেও পরিশোধ করতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু সেটা আপনার ভালোবাসার কেবলমাত্র 1%। আপনি আমাকে প্লিজ মাফ করে দিন। আবির মেঘকে আলতোভাবে জড়িয়ে ধরে মৃদু স্বরে বলল, আপু সব বলে দিয়েছে তোকে? হ্যাঁ। এই জন্যই বলি মেয়েদের পেটে আসলেই কোনো কথা থাকে না। মেঘ আর কিছু বলছে না। আবিরের বুকে মুখ গুজে এক মনে কেঁদেই যাচ্ছে। মেঘের চোখের পানিতে আবিরের টি শার্ট ভিজে গায়ের সঙ্গে লেপটে গেছে। মেঘের দুহাত আবিরের পিঠে থাকায় মেঘের মেহেদি রাঙা হাতের মেহেদি ডিজাইনের অল্প স্বল্প দাগ আবিরের পিঠে লেগে গেছে। মেঘকে কয়েকবার থামতে বলাতেও মেঘ যখন থামছে না, তখন আবির বাধ্য হয়ে উষ্ণ স্বরে মেঘের কানে কানে বলতে শুরু করলো, সমস্যা নেই, তোর 1% আর আমার 99% ভালোবাসার ফলস্বরূপ আমাদের আহিয়ার আগমন ঘটবে। তবুও তুই এভাবে কাঁদিস না প্লিজ। আহিয়ার কথা শুনে মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে আবিরকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। আবির তপ্ত স্বরে পুনরায় বলল, তুই বললে কাল থেকে প্ল্যানিং শুরু করি। মেঘ ফোঁস করে বলল, না। আবির সহাস্যে বলে উঠল, আজকের পর তুই কান্না করলে তোর কোলে আর একটা ছিঁচ কাঁদুনে বাবু ধরিয়ে দিব, তারপর দুজনে মিলে কান্না করিস, ঠিক আছে? মেঘ লজ্জায় চিবুক নামিয়ে গলায় ঠেকিয়েছে। আবির মেঘের চোখ মুছে মেঘকে নিয়ে নিচে আসছে। ততক্ষণে তানভীর, সাকিব আর আসিফ মিলে মোটামুটি সব কিছু দেখিয়ে ফেলেছে। মেঘ আসতেই মেঘকে পুনরায় দেখানো শুরু করলো। আবির স্থির দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। আচমকা রিয়া এসে বিড়বিড় করে ডাকলো। আবির নড়ে চড়ে উঠে উত্তর দিল, জি। আবির চোখ নামিয়ে ভীরু হেসে চটজল দিয়ে ওপরে চলে গেছে। মেঘ সব জিনিসপত্র মোটামুটি ভালোভাবে দেখে নিয়েছে। অল্প স্বল্প মাথা ব্যথা নিয়ে আবার কান্না করায় মেঘের মাথা ব্যথা বাড়তে শুরু করেছে। ঘুমে চোখ টানছে। মেঘ তড়িঘড়ি করে ঘুমাতে চলে গেছে। আবির ফ্রেশ হয়ে টি শার্ট পাল্টিয়ে যেতে যেতে শুনে মেঘ ঘুমিয়ে পড়েছে। মিম, আইরিন আর বন্যা মেঘের রুমের সামনে দাঁড়িয়ে গল্প করছে। আবির ভেতরে যেতে চাইলে ওরা শক্ত কণ্ঠে বাধা দেয়। আবির নির্বাক চোখে তাকিয়ে ভাবছে, কারণ তখনও মেঘের হাতে নিজের নাম লেখা বাকি। মিম আর আইরিন আবিরকে কোনোভাবেই রুমে ঢুকতে দেবে না। তাদের শর্ত একটাই, আবির যদি মেঘের হাতে নিজের নাম লেখে তাহলে আবিরের হাতেও তারা মেঘের নাম লিখে দেবে। আবিরের মেহেদি দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু মেঘের হাতে নাম লিখতে হবে শুধুমাত্র সেই কারণে তাদের শর্ত মেনে নিয়েছে। আবির ঘুমন্ত মেঘের দুহাতে অতি সন্তর্পণে নিজের নাম লিখে দিয়েছে। তারপরে আইরিন আর বন্যা আবিরের দুহাতে মেঘের নাম লিখতে শুরু করেছে। বিছানায় মেঘ ঘুমাচ্ছে, তাই ওরা সবাই ফ্লোরে চাদর বিছিয়ে বসেছে। তানভীর আবিরের রুমে যাচ্ছিল। আচমকা মেঘের রুম থেকে আবিরের কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ালো। দরজা থেকে উকি দিয়ে বলল, আমি আসতে পারি? আইরিন বন্যার দিকে তাকিয়ে এক পলক হেসে বলল, কাউকে না জানালে আসতে পারো। তানভীর ভেতরে ঢুকে আইরিনের মাথায় একটা গাঁটটা দিল। আবিরের হাতের দিকে তাকিয়ে উদাস ভঙ্গিতে বলল, আজ আমার বিয়ে নয় বলে কেউ একবারের জন্য মেহেদি দিব কিনা জিজ্ঞেস করছে না। পুরো কপাল আমার। বন্যা মাথা নিচু করে মৃদু হাসলো। মিম পাশ থেকে আহ্লাদী কণ্ঠে বলল, দেখো বন্যা আপু দিয়ে গিয়েছে। তানভীর ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, বুঝলাম না, যে কজনের হাত দেখলাম সবাই একজনের নামই বলছে। সে একজন কি পুরো বাড়ির দায়িত্ব নিয়ে নিয়েছে নাকি? ঠিক আছে, দায়িত্ব যখন নিয়েছে আমাকেও দিয়ে দিতে হবে। বন্যা মাথা নিচু করে মনোযোগ দিয়ে মেহেদি দিচ্ছে। তানভীরের কথা শুনেও না শোনার মতো ভান করছে। আইরিন কপাল গুছিয়ে রাগে স্বরে বলল, তানভীর ভাইয়া, তোমাকে আগেই সাবধান করেছি, কাউকে চালাতে পারবে না। তানভীর ভারী কণ্ঠে বলল, আমাকে মেহেদি দিব না?
আমাকে কি মেহেদি দিয়ে দিবে না? আবির অকস্মাৎ গরুভার কণ্ঠে বলে উঠল, এই আইরিন, তানভীরের হাতে একটা ব্যাঙের ছাতা এঁকে দে তো। আর হ্যাঁ, ছাতার নিচে একটা ব্যাঙও দিস। বন্যা, মিম, আইরিন তিনজনই একসঙ্গে হেসে উঠল। তানভীর মুখ ফুলিয়ে রাগে চোখে তাকিয়ে বলল, অভদ্র জামাই বউয়ের বড় ভাইকে যথাযথ সম্মান দেয় না। আবির শক্ত কণ্ঠে বলল, পার্সোনালি দেখা করবেন ভাইজান, আপনাকে একদম সম্মানের চূড়ায় পৌঁছে দিব। আবিরের মেহেদি দেওয়া শেষ। আবির উঠে যেতে যেতে বন্যাকে উদ্দেশ্য করে বলল, এই অবুধ ছেলেটাকে একটু মেহেদি দিয়ে দাও। আবিরের কথাটা বলতে দেরি হলেও তানভীরের হাত বাড়াতে দেরি হলো না। বন্যা তপ্তস্বরে জানতে চাইল, কি লিখবো? তানভীর ভাবছে। মিম পাশ থেকে বলল। তানভীর চোখ ঘুরাতেই বন্যা আবারও জিজ্ঞেস করলো, আপনার নাম লিখে দিব? হাতে কেউ নিজের নাম লিখে? তাহলে কি লিখবো? তোমার ইচ্ছা। জান্নাত আইরিনকে ডাকছে। আইরিন ওদের টাটা দিয়ে চলে গেছে। মিমের ঘুম পাচ্ছে, তাই মিমও গিয়ে মেঘের পাশে শুয়ে পড়েছে। বন্যা তানভীরের হাতে ছোটোখাটো একটা ডিজাইন করে দিচ্ছে। প্রায় শেষ দিকে তানভীর হাতের একটা অংশ দেখিয়ে মোলায়েম কণ্ঠে বলল, এখানে বিয়ে লিখে দাও। বন্যার সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, বি কেন লিখবো? আমার ইচ্ছে তাই। আমি পারবো না। কেন পারবে না? এমনি। লিখতে বলেছি লেখো। বি মানে কি? বিসি। হোয়াট? আমি খুব ব্যস্ত, তাই হাতে বিজি লিখে রাখবো। তাতে তোমার কোনো সমস্যা? ডিজাইনারের কাজ ডিজাইন করা, এত কথা বলা নয়। বন্যা একদম ছোট করে বি লিখে দিয়েছে যাতে স্পষ্ট না ভাসে। তানভীর নিজের হাতটা ভালোভাবে দেখে আকুল কণ্ঠে বলল, বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। বন্যা মনে মনে আওড়ালো, নিজের নামের অক্ষর বড় করে লিখে নিজে ভাষার কোনো ইচ্ছে নেই আমার। তানভীর চলে গেছে। বন্যা দরজা বন্ধ করে মেঘের পাশে গিয়ে শুয়েছে। আজ ৩রা ফেব্রুয়ারি, আবির মেঘের বিয়ের দিন। বিয়ে উপলক্ষে শহরের প্রথম সারির একটা কমিউনিটি সেন্টার বুকিং দেওয়া হয়েছে। সকালের খাওয়া দাওয়া শেষে আবির মেঘকে পার্লারে নিয়ে গেছে। যদিও মোজাম্মেল খান চেয়েছিলেন তানভীর যেন মেঘকে নিয়ে যায়, কিন্তু আবির সেসবে পাত্তা না দিয়েই নিজেই নিয়ে গেছে। মেঘ আজ তেমন কোনো কথা বলছে না, বারবার শুধু হাতের দিকে তাকাচ্ছে। এক হাতে বাংলায় লেখা আবিরের মেঘ, আর এক হাতে লেখা সাজ্জাদুল খান আবির। আবির যেতে যেতে মেঘকে কিছু কাজ আর দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। মেঘকে নামিয়ে দিয়ে বাসায় ফিরে শাওয়ার নিয়ে আবির রেডি হতে শুরু করলো। আবির কেবল শেরবানিটা পরেছে, এর মধ্যে আইরিন আর মিম তাদের সাজুনি নিয়ে হাজির। গতকাল রাতের মতো আজও তারা আবিরকে সাজাতে চলে আসছে। নামাজের পরপর আবিররা রওনা দিয়েছে। এ পর্যায়ে এক বাড়ির মানুষজন দুভাগে বিভক্ত হয়ে গেছে। মেঘকে নিয়ে মোজাম্মেল খান, হালিমা খান, মেঘের মামাবাড়ির আত্মীয় স্বজন, তানভীর, বন্যা, মিম, এমনকি ফুপ্পিরাও কমিউনিটি সেন্টারে পৌঁছে গেছে। বিয়ের গেটে দুপক্ষ মুখোমুখি হয়েছে। রাকিব, রাসেল, সাকিব, লিমনরা সবাই আবিরের পাশে। অন্যদিকে তানভীর আর কয়েকজন বন্ধু আরিফ, আসিফ, মিম, বন্যা, আইরিন ওরা গেট আটকে দাঁড়িয়েছে। আইরিনদের ডিমান্ড শুনে রাকিব আবিরের দিকে তাকিয়ে মজার ছলে বলে উঠল, নিজের বউ নিজে নিবি, তাও এত ডিমান্ড? আবির পাশ ফিরে রাকিবদের দিকে ক্ষুদ্র চোখে তাকিয়ে অত্যন্ত মোলায়েম কণ্ঠে বলল, ও চাইলে হাসি মুখে জীবনটাও দিয়ে দিতে পারবো, সেখানে তাকে পাওয়ার জন্য এই সামান্য ডিমান্ড আর এমন কি? রাকিব তপ্ত স্বরে বলল, আবেগ ছেড়ে বিবেক দিয়ে কথা বল। বুঝছি তুই বউ পাগল, বউয়ের জন্য যা খুশি করতে পারিস, তাই বলে যে যে যা বলবে তাই? ও শুধু আমার আবেগ না, আমার চিত্ত চঞ্চলের এক ফাঁড়ি সুখের অভ্যাস। হয়েছে, বুঝেছি, বজ্জাত ছেলে, তোর জন্য একটু মজাও করতে পারবো না। আবির আর চোখে তাকিয়ে মলিন হাসল। আবির কানে কানে রাকিবকে কিছু বলতে চেয়েছে, কিন্তু রাকিব সে কথা না শুনে আবিরের থেকে কিছুটা দূরে সরে রাগী স্বরে বলতে শুরু করলো, তোর আর কোনো কথাই শুনছি না আমি। তানভীর মুচকি হেসে বলে উঠল, রাকিব ভাইয়া, তোমার যা মজা করার ইচ্ছে আমার বিয়েতে করো। তোমার বন্ধুর বিয়েতে মজা করার আশা ছেড়ে দাও। তুইও যে তোর ভাইয়ের মতো আচরণ করবি না তার কি গ্যারান্টি আছে? শত হোক তোদের রক্ত তো এক। আলী আহমেদ খান ভেতর থেকে হুঙ্কার দিলেন, গেট থেকে ভেতর পর্যন্ত আসতে এতক্ষণ সময় লাগে তোমাদের? আবির তৎক্ষণাৎ চোখে ইশারা দিল। রাকিব টাকা বের করেও দিতে চাচ্ছে না। আইরিন, মিম, রিয়ারা জোর জবরদস্তি করে নিয়েছে। আবিরকে মালা পরিয়ে সাদা গোলাপ দিয়ে ভেতরে নেওয়া হয়েছে।
আলী আহমেদ খান, মোজাম্মেল খান সহ আরও কয়েকজন একসঙ্গে বসে আছেন। আবির ঢুকতে আলী আহমেদ খান ডাকলেন, আবির একটু এদিকে আসো। আবির তটস্থ হয়ে বলল, জাস্ট 1 মিনিট আব্বু, এক্ষুনি আসছি। আবির সবাইকে ফেলে চটজলদি মেঘের সাথে দেখা করতে চলে গেছে। কম বেশি সবাই গেটের কাছে ছিল, তাই মেঘের আশেপাশে তেমন বড় কেউ নেই। আদিসহ আরও কয়েকটা পিচ্চি ছোটাছুটি করছে। আবির মেঘের কাছাকাছি এসে কোমল কণ্ঠে সালাম দিল। মেঘও মোলায়েম কণ্ঠে সালামের উত্তর দিল। আবির মেঘের সামনে এসে 2 হাঁটুতে ভর দিয়ে বসে কিছুটা ঝুঁকে ঘোমটার আড়ালে থাকা মেঘকে এক পলক দেখে নিল। আবিরের অনভিপ্রেত কাণ্ড দেখে মেঘ অলক্ষিতে হেসে ফেলল। আবির মেঘের মুখের পানে গভীর মনোযোগে চেয়ে ঠোঁট কামড়ে হেসে নেশাক্ত কণ্ঠে বলল, একটু ভয়ে ছিলাম তাই দেখতে আসছি, কিছু মনে করিস না কেমন? মেঘ তপ্ত দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আপনাকে দেখে পালাবো না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আবির চটজলদি মেঘের হাতে আলতোভাবে চুমু খেয়ে তটস্থ কণ্ঠে বলল, আব্বু ডাকছে, এখন যাই। আবির সামনে যেতে আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে? আবির মাথা নিচু করে বিড়বিড় করল, মেঘকে দেখতে। 5 মিনিট কথা বলার জন্য ডেকেছিলাম, এটাও সহ্য হয়নি তোমার? আবির নিরুদ্বেগ ভঙ্গিতে বলল, আসলাম তো, এখন বলুন। আবিরের নিরুদ্বেগ ভাবভঙ্গি দেখে মোজাম্মেল খান ঠোঁট চেপে হাসলেন, সাথে আবিরের বড় মামাও মৃদু হাসলেন। তবে আলী আহমেদ খান ছেলের কর্মকাণ্ডে বেশ ক্ষুব্ধ। আবির 2-4 মিনিট কথা বলে আবারও মেঘের কাছে চলে গেছে, কিন্তু ততক্ষণে মেঘের চারপাশে সবাই জড়ো হয়ে গেছে। আবিরের আব্বু রাকিব, মেঘের আব্বু তানভীর কাজীর সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক করছে। মেঘ আবিরের উপস্থিতিতে তাদের সম্মতি নিয়ে মৌখিকভাবে বিয়ের কাজ শেষ হয়েছে। বিয়ের যাবতীয় কাজ শেষে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে। মেঘ, আবির, বন্যা, তানভীর, রাকিব, সাকিব সবাই একসঙ্গে বসেছে। খেতে খেতে টুকটাক খুনসুটি করছে। মিনহাজরা এসেছে অনেকক্ষণ হবে, কিন্তু মেঘের জন্য বন্যা ওদের সাথে ঠিকমতো কথাও বলতে পারছে না। এর কিছুক্ষণ পরেই সিফাত আসছে। আলী আহমেদ খান সিফাতকে দেখে এগিয়ে গিয়ে হাসি মুখে কথা বলতে শুরু করেছেন। এদিকে মোজাম্মেল খান বেশ কিছুক্ষণ যাবৎ চিন্তিত। সিফাত কিছুটা দূরে যেতেই মোজাম্মেল খান কিছুটা চিন্তিত স্বরে ডাকলেন, হ্যাঁ বল। হ্যাঁ কেন? আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে বললেন, ছেলে আমার মেয়ে তোর, সবচেয়ে বড় কথা তারা দুজন দুজনকে মন থেকে ভালোবাসে। তুই কাবিন নিয়ে কি করবি? তারপরেও যদি তোর মনে হয় তাহলে ঘরোয়াভাবে বসে সেটা সমাধান করা যাবে। আলী আহমেদ খান কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বললেন, বিবাহ সম্পাদনের জন্য বা বিবাহ বৈধ হওয়ার জন্য কাবিননামা অপরিহার্য না। কাবিননামা একটা আইনি বাধ্যবাধকতা। প্রাপ্তবয়স্ক দুজন ছেলে মেয়ের সম্মতি নিয়ে সব নিয়মকানুন মেনেই বিয়ে হয়েছে, এতে দুশ্চিন্তা করার কিছু নেই। আলী আহমেদ খান একগাল হেসে ফের বললেন, এখন খেতে চল। মেঘ আর আবিরের ফটোশ্যুট চলছে। বন্যা কাছেই দাঁড়িয়ে আছে, যেন মেঘের কোনো সমস্যা হলে ঝটপট যেতে পারে। বন্যার আব্বু আম্মু, ভাই আর বোন এসেছিল। খাওয়া দাওয়া করে মেঘ আবিরের সাথে কয়েকটা ছবি তুলে কিছুক্ষণ আগেই বেরিয়েছে। ওনারা চলে যাওয়ার খানিক বাদে আচমকা তানভীর এসে বন্যার পাশ ঘেঁষে দাঁড়ালো। তানভীরকে দেখে বন্যা কিছুটা সরে যাওয়ার চেষ্টা করলো। তানভীর সহসা শীতল কণ্ঠে বলল, বলো তুমি কবে বিয়ে করবে? বন্যা ভ্রুকুচকে বলে উঠল, মানে? বিয়ে করবে না? আগে আপুর বিয়ে হোক, তারপর দেখব। তানভীর মনমরা হয়ে বলল। ও। বন্যা ভনিতা ছাড়াই প্রশ্ন করল, কেন বলুন তো? তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, তোমার খারাপ লাগছে না? খারাপ কেন লাগবে? মেঘ তার প্রিয় মানুষকে বিয়ে করতে পেরেছে, এতে আমি খুব খুশি। তোমার প্রিয়? বলতেই মোজাম্মেল খান দূর থেকে উচ্চস্বরে ডাকলেন। তানভীর ভয়ে আঁতকে ওঠে। ও বাবা বলে তড়িৎ বেগে বন্যার পাশ থেকে সরে গেছে। বন্যা উদ্বেগহীন চোখে তাকিয়ে আনমনে হাসল। বাইরে তানভীর যতই রাগি রাগি ভাব নিয়ে থাকুক না কেন, বাসার ভেতরে সে আপাদমস্তক ভীতু একটা ছেলে। মিম টেবিলে মাথা রেখে মুগ্ধ চোখে চেয়ে আবির আর মেঘকে দেখছে। মেঘের চোখে মুখে লজ্জা লজ্জা ভাব থাকলেও আবিরের চোখে লজ্জার ছিটে ফোটাও নেই। নতুন জামাইয়ের যেসব গুণাবলী থাকা প্রয়োজন তার একটাও আবিরের মধ্যে নেই। এই একবার মেঘের সাথে দুষ্টুমি করছে, আবার তানভীর রাকিবের সঙ্গে দুষ্টুমি করছে। ছবি সুন্দর না হলে ফটোগ্রাফারের মাথায় গাঁটটা দিয়ে স্টাইল শিখিয়ে দিচ্ছে। মিম সেগুলোই মনোযোগ দিয়ে দেখছে।
আরিফ একটা আইসক্রিম মিমের সামনে রেখে মৃদু স্বরে বলল, খেয়ে নাও। মিম মাথা তুলে তাকিয়ে প্রশ্ন করল, আমি কেন খাবো? গরমের মধ্যে আইসক্রিমটা খেলে তোমার ভালো লাগবে, তাই নিয়ে আসছি। মিম গম্ভীর মুখ করে বলে উঠল, আমার ভালো কবে থেকে চিন্তা করা শুরু করেছো তুমি? যেভাবে এদিক সেদিক হুচট খাচ্ছ, চিন্তা না করে উপায় আছে? মিম মুচকি হেসে আস্তে করে বলল, তুমি ধাক্কা না মারলেই হলো। শেষ বিকেলের দিকে হালিমা খানরা বাসায় চলে আসছেন। মেঘার আবিরকে বরণ করার প্রস্তুতি নিচ্ছেন। কাজের ফাঁকে মালিহা খান অকস্মাৎ প্রশ্ন করে বসলেন, তোর মেয়ের বিয়েতে তুই খুশি তো বোন? হালিমা খান মুচকি হেসে বললেন, একটা কথা বলবো আপা? বল। আবিরের সাথে মেঘের বিয়ের ব্যাপারে আমি আরো অনেক দিন আগেই ভেবেছিলাম। সত্যি? আমাকে বলিসনি কেন? কিভাবে বলতাম বলো? এই বাড়ির পুরুষদের কিছু বলতে গেলে ভয় লাগে, অন্ততপক্ষে বিয়ের বিষয়। প্রথমে মেঘের আব্বুকে বলতে চেয়েছি, কিন্তু ওনার ছেলে দেখা তোড়জোড় দেখে আর বলতে পারিনি। তারপর একদিন আকলিমাকে কথাটা এমনিতেই বললাম, সে তো ভয়েই শেষ। আমাকে সঙ্গে সঙ্গে বারণ করেছে যেন তোমাকে কিছু না বলি। আমি সব ভুলে একদিন তোমাকে বলে ফেলতে চেয়েছিলাম। তৎক্ষণাৎ তোমার অতীতের ঘটনা মনে পড়ে গেছিল। আমার সব উল্টো পাল্টা চিন্তা বাসায় নতুন কোনো অশান্তির সৃষ্টি না হয়, এই জন্য আর কিছু বলিনি। আবিরের আম্মু শীতল কণ্ঠে জানালেন, যা হয়েছে ভালোই হয়েছে। ছেলে মেয়ে পছন্দ করেছে, তারা ভাইয়ে ভাইয়ে সিদ্ধান্ত নিয়েছে, এতে আমাদের কোনো হাত নেই। মেঘের আম্মু মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে মৃদু স্বরে বললেন, আমার মেয়ের জন্য একটু ভয় হচ্ছে আপা। কেন? আমি জানি আবির মেঘকে অনেক পছন্দ করে, সারা জীবন আগলে রাখবে, কিন্তু সবকিছুর পরেও আবিরের শরীরে ভাইজানের রক্তই বইছে। তাছাড়া ওর রাগটাও বেশি। রাগের মাথায় মেঘের সাথে যদি খারাপ আচরণ করে। মালিহা খান মলিন হেসে বললেন, এখন এত ভয় পাচ্ছিস কেন? ওরা তো আমাদের চোখের সামনেই থাকবে, যা হবে দেখা যাবে। সন্ধ্যার আগে আগে আবির মেঘ বাসায় আসছে। ওদের বরণ করে দুধ মিষ্টি খাইয়ে বাকি নিয়মকানুন শেষ করে মেঘকে নিয়ে মালিহা খান ভেতরে চলে যাচ্ছেন। এদিকে আবির ড্রয়িং রুমে দাঁড়িয়ে নির্বাক চোখে তাকিয়ে আছে। সবার পূর্ণ মনোযোগ মেঘের দিকে দেখে আবির ভ্রুকুচকে প্রশ্ন করল, আমি এখন কি করব? মালিহা খান তপ্ত স্বরে বললেন, তোর যা ইচ্ছে কর গিয়ে। আবির দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল, বউটাকে দিয়ে গেলে অন্তত দেখতে তো পারতাম। বন্যারা পরের গাড়ি দিয়ে আসছে, তাই একটু দেরি হয়েছে। মিম, আইরিন আর বন্যা গেটের কাছে আসতেই তানভীর গৌরভার কণ্ঠে ডাকলো, বন্যা। বন্যা সহ আইরিন আর মিম স্পষ্ট চোখে তাকিয়েছে। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, এই বন্যাকে রেখেছে? তোদের নাম বন্যা? না। তাহলে এভাবে তাকিয়েছিস কেন? বন্যা মৃদু স্বরে বলল, কিছু বলবেন? সঙ্গে সঙ্গে মিম, আইরিন একসঙ্গে বলে উঠল, কিছু বলবা? তানভীর মুখ ফুলিয়ে রাগী স্বরে বলল, না। মিম আর আইরিন বন্যাকে নিয়ে চলে যাচ্ছে। তানভীর কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আবিরের কাছে গেল। তানভীর কপাল কুঁচকে এক দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে থেকে বলল, ভাইয়া, তোর বিয়েটা তো শেষ হলোই, এবার আমারটা নিয়ে একটু ভাবো। আবির চোখ ঘুরিয়ে তানভীরের দিকে তাকিয়ে রাজবাড়ি কণ্ঠে বলল, আগামী 2 বছরে এই বাড়িতে আর কোনো বিয়ে হবে না। আমি চাকরি নিলেও না? না। কেন? আমার বউ অন্ততপক্ষে 2 বছর এই বাড়ির একমাত্র বউ হয়ে রাজত্ব করবে। তোর বোনের বউ ফিল শেষ হলেই তোর ভাবিকে নিয়ে আসবো। ততদিনে তুই নিজেকে গুছা। তাই বলে 2 বছর? দেখ তানভীর, তুই আমার থেকে বয়সে 2 বছরের ছোট, তাই বিয়েটাও 2 বছর পর করা উচিত। তাছাড়া আমি তোর বোনের মানসিক শান্তিতে ব্যাঘাত দিব না। তোকে 6 মাসের মধ্যে বিয়ে করালাম, সব কিছু ঠিকঠাক চললো। কোনো একদিন হয়তো আজ থেকে 10 বছর পর মেঘ আমার কাছে এই অভিযোগটা করলো, তখন আমি কি করব? ওকে কি এই দিনগুলো ফিরিয়ে দিতে পারবো? তানভীর মনমরা হয়ে বলল, থাক, আমি আর কিছু বলবো না। তানভীর মন খারাপ করে চলে যাচ্ছে। আবির মৃদু হেসে ফের ডাকলো, কিন্তু তানভীর আর তাকালো না। অবশ্য তাকালেও বিশেষ কোনো লাভ হবে না, কারণ আবির যা ভেবে রেখেছে তাই হবে। তানভীর জোরপূর্বক কোনো কিছু পরিবর্তন করতে পারবে না, আর করতে চায়ও না। আগামীকাল আবিরদের বাসায় অনুষ্ঠান হবে। একেবারে কাছের মানুষজন ছাড়া অতিরিক্ত কোনো মানুষ থাকবে না।
আবিরের আম্মু চেয়েছিলেন একই দিনে অনুষ্ঠান শেষ করতে, কিন্তু মোজাম্মেল খানের এতে দ্বিমত ছিল। উনি মেয়ের বিয়ের জন্য এত বছর যাবৎ স্বপ্ন দেখেছেন, তাই আলী আহমেদ খান ওনার স্বপ্নকে বাস্তবায়ন করার সুযোগ দিয়েছেন। আবির আর রাকিব সন্ধ্যার পরপরই বেরিয়েছে, ফিরেছে প্রায় 11টা নাগাদ। ততক্ষণে বাড়ি মোটামুটি শান্ত হয়ে গেছে। আবির নিজের রুমে যেতে যেতে মেঘের রুমটা দেখে গেছে। রুমের দরজা ভেতর থেকে বন্ধ। সন্ধ্যার পর থেকে মেঘের সাথে আবিরের আর কোনো কথাই হয়নি। আবির 2-3 বার ডাকতেও গিয়েছে, কিন্তু আজ কেন জানি সাহস পাচ্ছে না, তাই রুমে এসে মেঘের নাম্বারে কল দিল। সারাদিনের ক্লান্তিতে মেঘ গভীর ঘুমে তলিয়ে আছে। আবিরের কল বেজেই যাচ্ছে। মেঘের পাশ থেকে মাহমুদা খান ঘুমো ঘুমো কণ্ঠে মেঘকে ডেকে বললেন। মেঘ ঘুমের মধ্যেই নড়ে উঠল, কিন্তু ফোন ধরল না। গতকাল রাতে আবিরের রুমে আসার ঘটনা ছড়াতে ছড়াতে বড়দের কান পর্যন্ত চলে গিয়েছে, তাই মাহমুদা খান ইচ্ছে করে আজ মেঘের রুমে শুয়েছেন। মেঘের এক পাশে মাহমুদা খান, অন্য পাশে বন্যা শুয়েছে। দুবার কল কেটে পুনরায় কল বাজতে শুরু করেছে। বন্যা মেঘের পাশ থেকে ফোনটা একটু তুলতেই আবিরের ছবি ভেসে উঠেছে। বন্যা আস্তে করে বলল, ওই মেঘ, ভাইয়া কল দিছে। ভাইয়া নামটা শুনতেই মেঘের গভীর ঘুম কেটে গেছে। ঘুমো ঘুমো চোখে পিট পিট করে কল রিসিভ করে কানে ধরল। ফোনের ওপাশ থেকে আবিরের মোলায়েম কণ্ঠস্বর শোনা গেল। আমার বউটা এখন কি করছে? মেঘ ঘুমো ঘুমো কণ্ঠে বলল, ঘুমাচ্ছে। আবির মুচকি হেসে বলল, কিন্তু আমার যে তার সাথে কথা বলতে ইচ্ছে করছে। সকালবেলা না, এখনই বলতে হবে। মাহমুদা খান আস্তে করে বললেন, মেঘ, ফোনটা রেখে ঘুমা বাবা। মেঘ ফিসফিস করে রেখে দেওয়ার কথা বলছে, কিন্তু আবির নাছোড়বান্দা, কথা তার বলতেই হবে। আবির তপ্ত স্বরে বলল, চল ছাদে যাই। কেন? আমার চাঁদটাকে দেখতে খুব ইচ্ছে করছে। ছাদের কথা শুনে মাহমুদা খান রাগী স্বরে বলে উঠলেন, এই আবির, ফোনটা রাখবি তুই? আর একটা রাত সহ্য করতে পারছিস না? মাহমুদা খানের ধমক খেয়ে মেঘ কেঁপে ওঠে। ভয়ের সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ ভয় পেলেও আবিরের মনে কিঞ্চিত ভয় বলতে নেই। ফুপ্পির ঝাড়ি খেয়েও আবির কল দিয়েই যাচ্ছে। মেঘ ফোন সাইলেন্ট করে রেখেছে ঠিকই, কিন্তু আবিরের অনাবশ্যক কলে বুকের ভেতরটা অবিচ্ছিন্নভাবে কম্পিত হচ্ছে। বাহির থেকে আলোকসজ্জার ঝলমলে আলো রুমে প্রবৃত হচ্ছে। মেঘ ঘাড় ঘুরিয়ে বন্যার দিকে এক পলক তাকালো। বন্যা গভীর ঘুমে নিমগ্ন। পরপর তাকালো ফুপ্পির দিকে। ফুপ্পির ভারী নিঃশ্বাসের শব্দে বোঝা যাচ্ছে উনিও ঘুমে। মেঘ বুকের ওপর ফোন চেপে অতি সন্তর্পণে বন্যার পাশ দিয়ে নেমে উদ্গ্রীব পায়ে বারান্দায় গিয়ে কল রিসিভ করলো। আবির তৎক্ষণাৎ অনচ্ছ কণ্ঠে শুধালো, তোর কি আমার জন্য একটু মায়া হয় না? আবিরের কথা শুনে মেঘ বিহবল ভরকে গেছে কিছুটা। কপাল কুঁচকে ভারী স্বরে বলল, সন্ধ্যা থেকে কেউ আমাকে একটা কল পর্যন্ত দিল না। কেউ না দিলেও তুই তো একটা কল দিতে পারতি নাকি? আমি তো আপনার কলের অপেক্ষায় ছিলাম। অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। বাহ, কি দায়িত্বশীল বউ আমার। মেঘ সহসা ঠোঁট বাঁকালো। সদা জাগ্রত চোখে আলোকসজ্জার লাল নীল আলোর পানে তাকিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, বাসায় কখন আসছেন? খেয়েছেন? কিছুক্ষণ আগে। আমার শ্বশুর বিয়েতে যে পরিমাণ জামাই আদর করেছে, রাতে আর কিছু খেতে হবে না। কোথায় গিয়েছিলেন? এখন বলবো না। আচ্ছা, ঘুমান তাহলে। শোন, জি। চল ছাদে যাই। না। কেন? আম্মুরা বলেছে বিয়ের রাতে বড় জামাইয়ের মুখ দেখতে নেই, এতে নাকি জামাইয়ের অমঙ্গল হয়। ঠিক আছে, দেখলাম না মুখ, একটু কথা তো বলতে পারি। আব্বাজান নিষেধ করেছেন, দেখা সাক্ষাৎও করা যাবে না। আবির ফোঁস করে শ্বাস ছেড়ে রাগান্বিত কণ্ঠে বলল, কেউ আমাকে কিচ্ছু বলতে পারছে না, তাই তোকে কুসংস্কার বুঝাচ্ছে, আর তুইও বোকার মতো সেসব মানছিস। মেঘ নিশ্চুপ। আবির দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে আহ্লাদি কণ্ঠে বলল, চল না ছাদে। মেঘ অত্যন্ত ধীর কণ্ঠে বলল, একটু বোঝার চেষ্টা করুন, আমি যেতে পারবো না। আপনি যেন রুমে না আসেন তার জন্য আব্বাজান ফুপিকে আমার সাথে থাকতে বলেছেন। এখন আমি বের হলে খবরই আছে। আপনি ঘুমান প্লিজ। আবির ঢোক গিলে ভ্রু বাঁকিয়ে আবেগ জড়িত কণ্ঠে বলল, I miss you. I need you. Believe me. I badly want you, Sparrow. আবিরের কণ্ঠে আবেগপ্রবণ অস্বাচ্ছন্দ্যকর কথাগুলো শুনে মেঘের গা শিউরে উঠছে। এ যাবৎকালে আবিরকে এতটা ব্যাকুল হতে কখনো দেখেনি সে। মেঘ নিস্পৃহ হয় দীর্ঘশ্বাস ছেড়ে ঠোঁট কামড়ে বিড়বিড় করল, আমাকে তো খুব বলতেন সহিষ্ণু হতে হবে, ধৈর্যশীল হতে হবে। তাহলে আজ আপনার এই অবস্থা কেন? এত অধৈর্য হয়ে উঠেছেন কেন আপনি? আর কত ধৈর্য ধরবো?
এতদিন যাবৎ অফিসিয়াল বিয়ের অপেক্ষায় ছিলাম, করলাম তো অফিসিয়াল বিয়ে, আত্মীয় স্বজন এলাকাবাসী সবাই জানলো তো। তাহলে এখন আমার বউ আমাকে দিচ্ছে না কেন? মানলাম কাল অনুষ্ঠান শেষে বাসর হবে, কিন্তু দেখা তো করতে দিবে, কথা তো বলতে দিবে। আমাদের মাঝে কংক্রিটের দেয়াল সৃষ্টি করার কি দরকার ছিল? জানি না, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। আপনিও ঘুমান। বুকের ভেতর আগুন জ্বললে ঘুমাবো কিভাবে? মেঘ মুচকি হেসে বলল। এক বোতল ঠান্ডা পানি খেয়ে ঘুমিয়ে পড়েন। মেঘ কল কেটে রুমে চলে গেছে। আবির কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বের করলো। এত কাহিনী করবে জানলে কমিউনিটি সেন্টার থেকেই পালাতাম।